ফেলুদা কাগজটাকে আবার ভাঁজ করে নিজের শার্টের বুক পকেটে রেখে দিল। এবার কর্তব্য হচ্ছে তৃতীয় মাস্কেটিয়ারকে ফোন করা। তার জান ছাড়া তো আমাদের গতি নেই এবং তাকে বাদ দিলে তিনি সন্তুষ্ট হবেন বলে মনে হয় না। লালমোহন বাবুকে ফোন করার 1 ঘন্টার মধ্যেই ভদ্রলোক স্নান করে ফিটফাট হয়ে নিজের সবুজ অ্যাম্বাসাডার নিয়ে চলে এলেন। সব শুনে বললেন, এবার পুজোটা তার মানে রহস্যের জট ছাড়াতেই কেটে যাবে। তা এক হিসেবে ভালো, উপন্যাসটা লেখা হয়ে গেলে পর হাতটা বড্ড খালি খালি লাগে, এতে সময়টা দিব্যি কেটে যাবে। ভালো কথা, আমার পড়শি রোহিণী বাবু সেদিন বলছিলেন ওর নাকি বোসপুকুরে আচার্যদের সঙ্গে চেনাশোনা আছে। বললেন, এমন পরিবার দেখবেন না মশাই, বাপ ছেলে মিল নেই, ভাইয়ে ভাইয়ে মিল নেই, তাও একান্নবর্তী হয়ে বসে আছেন। সে বাড়িতে যে খুন হবে সেটা আশ্চর্যের কিছুই না। আমরা রওনা দিয়ে দিলাম। লালমোহন বাবু ড্রাইভার, হরিপদ বাবু যে গাড়িটার যত্ন নেন সেটা গাড়ির কন্ডিশন দেখলেই বোঝা যায়। ভদ্রলোক ফেলুদার ভীষণ ভক্ত। 11:05 বোসপুকুর রোডে আচার্যদের বাড়ির পতিকোর নিচে দরজার সামনে গিয়ে দাঁড়ালো আমাদের অ্যাম্বাসাডার। কলিং বেল টিপতে চাকর এসে দরজা খুলে দিতেই দেখি পিছনে দাঁড়িয়ে আছেন প্রদ্যুম্ন মল্লিক। বললেন, গাড়ির আওয়াজ শুনেই বুঝেছি আপনি এসেছেন। আমিও থাকি এলাকাতেই। আসুন, দোতলায় একেবারে বড় কর্তার কাছে। পেল্লায় বাড়ি, নিশ্চয়ই সেই কন্দর্প নারায়ণের তৈরি, কিংবা তারও আগে হতে পারে, কারণ দেখে মনে হয় বয়স হবে অন্তত 150 বছর। চওড়া কাঠের সিঁড়িতে শব্দ তুলে আমরা দোতলায় গিয়ে পৌঁছালাম। সিঁড়ির পাশের দেয়ালে আচার্যদের পূর্বপুরুষদের বিশাল বিশাল অয়েল পেন্টিং। সিঁড়ি দিয়ে উঠেই সামনে একটা প্রকাণ্ড শ্বেত পাথরের মূর্তি, এদিক ওদিকে ছড়ানো নানান সাইজের ফুলদানি। তার বেশিরভাগই চীনে বলে মনে হলো। একটা বিশাল দাঁড়ানো ঘড়িও রয়েছে সিঁড়ির সামনের বারান্দায়। বারান্দার এক পাশে দাঁড়ালে নিচে নাটমন্দির দেখা যায়, অন্য পাশে ষাঁড় বাঁধা ঘর। এরই একটা ঘরে আমাদের নিয়ে গিয়ে ঢোকালেন প্রদ্যুম্ন মল্লিক। দেখলাম এটা একটা মাঝারি সাইজের বৈঠকখানা। চারিদিকে সোফা বিছানো, মাটিতে কার্পেট, মাথার উপর দুদিকে দুটো ঝাড় লণ্ঠন। আমি আর লালমোহন বাবু একটা সোফায় বসলাম। ফেলুদা কিছুক্ষণ পায়চারি করে জিনিসপত্র দেখা আর একটা ছোট সোফায় বসলো। মল্লিক মশাই গেছেন কীর্তিনারায়ণকে ডাকতে। 2 মিনিটের মধ্যেই এসে পড়লেন বাড়ির কর্তা কীর্তিনারায়ণ আচার্য। ধবধবে ফর্সা রং, দাড়ি গোঁফ কামানো, চুল অধিকাংশই পাকা। তবে 79তেও যে কিছু কাঁচা অবশিষ্ট রয়েছে সেটাই আশ্চর্য। ছোটখাটো মানুষ, কিন্তু এমন একটা পার্সোনালিটি আছে যে তার দিকে চোখ যাবেই এবং গিয়ে থেমে থাকবে। দেখে মনে হয় ব্যারিস্টার হিসেবে ইনি নিশ্চয়ই খুব পাকা ছিলেন। ভদ্রলোকের পরনে সিল্কের পায়জামা, পাঞ্জাবি আর বেগুনি রঙের ড্রেসিং গাউন। চোখে যে চশমাটা রয়েছে সেটা হলো যাকে বলে হাফ সানগ্লাস, অর্থাৎ নিচের দিকে পড়ার জন্য অর্ধেক লেন্স আর উপরের দিকটা ফাঁকা। কই কিনি গোয়েন্দা মশাই? ফেলুদা নিজের এবং সেই সঙ্গে আমাদের দুজনের পরিচয় দিয়ে দিল। লালমোহন বাবুর পরিচয় পেয়ে কীর্তিনারায়ণ চোখ কপালে তুললেন। কই, আপনার লেখা কোনো রহস্য গল্প তো কোনোদিন পড়িনি। লালমোহন বাবু ভীষণ বিনয় করে বললেন, আগে সেসব আপনার পড়ার মতো কিছুই না। তবু রহস্য গল্প যখন লেখেন তখন আপনার মধ্যেও একটি গোয়েন্দা নিশ্চয়ই বর্তমান। দেখুন, আপনারা দুজনে মিলে এই রহস্যের কোনো কিনারা করতে পারেন কিনা। ইন্দ্র ছিল আমার ছোট ছেলে, যা হয়
কনিষ্ঠ সন্তান অনেক সময়ই একটু নেগলেক্টেড হয়। ওর ক্ষেত্রেও তাই হয়েছিল, কিন্তু তার জন্য ও কোনোদিন অভিযোগ করেনি বা কুপথে যায়নি। গান বাজনা ভালোবাসতো। পড়াশোনা যখন হলো না তখন ভাবলুম ওদিকেই যাক। ছোট বয়স থেকেই গান শিখতো, নাটক লিখতো, বেহালা বাজাতো। বাড়িতে বেহালা ছিল ঠাকুরদাদার আনা বিলেত থেকে। মাটির ভেপু। মাটির ভেপু? ফেলুদা অবাক হয়ে প্রশ্ন করল। ওই রকমই রসিকতা ছিল ঠাকুরদার, বললেন কীর্তিনারায়ণ। বেহালাকে বলতেন আটির ভেপু। প্রথম ল্যাগুন্দা মোটর গাড়ি যখন কিনলেন তখন সেটাকে বলতেন পুষ্পক রথ। গ্রামাফোন রেকর্ডকে বলতেন সুদর্শন চক্র। এই আর কি। ঠাকুরদার কথা বলতে গেলে রাত কাবার হয়ে যাবে। আসল কথা হচ্ছে কি, ইন্দ্রর এইভাবে জীবন শেষ হয়ে যাওয়াতে আমি প্রচন্ড আঘাত পেয়েছি। যাত্রায় যোগ দেওয়াটা আচার্য বাড়ির ছেলের পক্ষে কিছু গৌরবের নয় ঠিকই, কিন্তু শেষের দিকে যে মাইনে পেত 15,000 টাকা, এটাও তো দেখতে হবে। তার মধ্যে গুণ না থাকলে এটা কি হয়? আমি নিজে যাত্রা থিয়েটারের খুব ভক্ত ছিলাম। একরকম নেশা ছিল বলতে পারো। সেখানে আমার নিজের ছেলে সে লাইনে গেলে নাক সিট করলে চলবে কেন? না, ইন্দ্রকে আমি সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছিলাম, আর সে সেটা সদ্য ব্যবহার করে পুরোপুরি। যাত্রার কাজ করেও তার মধ্যে কোনো বদখেয়াল দেখা দেয়নি। কাজ পাগলা মানুষ ছিল সে। বেহালায় হাত ছিল চমৎকার। গান লিখতো রীতিমতো ভালো। আমার মতে আচার্য বংশের সে কোনো রকম অসম্মান করেনি, বরং একদিক দিয়ে দেখলে মুখ উজ্জ্বলই করেছে। ফেলুদা বলল, আপনি কি জানেন যে দিন 15 আগে মোহাম্মদ শফি লেনে তাকে একজন এসে পিছন থেকে আঘাত করে, এবং সে আঘাত কাঁধে না পড়ে মাথায় পড়লে তিনি হয়তো তখনই মারা যেতেন। তা জানি বই কি, বললেন কীর্তিনারায়ণ। আমি তো তাকে পরামর্শ নিতে বলি। এবার যে ঘটনাটা ঘটলো আপনার মতে কি তার জন্য এই যাত্রার দলগুলির মধ্যে রেষারেষি দায়ী? সে তো আমি বলতে পারবো না, সেটা বার করার দায়িত্ব তোমার। তবে এটা বলতে পারি যে ইন্দ্রর শত্রু যদি থেকে থাকে তো সে যাত্রার দলেরই হয়তো থাকবে। এমনিতে সে বিশেষ কারোর সঙ্গে মিশতো না, আর সম্পূর্ণ নির্বিবাদী লোক ছিল। বললাম না, সে যে জিনিসটা জানতো সেটা হলো কাজ। কাজের বাইরে তার কোনো ইন্টারেস্ট ছিল না। পুলিশ তো বোধ হয় বাড়ির সকলকে জেরা করেছে। তা তো করবেই, সেটা তো তাদের রুটিনের মধ্যেই পড়ে। কিন্তু তারা করেছে বলে তুমি করতে পারবে না এমন কোনো কথা নেই। এখন অবশ্যই তুমি আমার অন্য ছেলেদের পাবে না, সন্ধ্যায় এলে পাবে। প্রদ্যুম্ন এখন আছে, তাকে কিছু জিজ্ঞেস করতে চাইলে করতে পারো। চাকর বেয়ারারা আছে,
আমার এক বৌমা আছেন, হরিনারায়ণের স্ত্রী। বড় ছেলে দেবনারায়ণ বিপত্নিক। হরিনারায়ণের মেয়ে লীনা আছে, সে খুব চালাক চতুর। ইন্দ্রর খুব ন্যাওটাও ছিল। ভালো কথা, তোমার ফি কত? আমি আগাম 1000 টাকা নিই। তারপর তদন্ত ঠিক মতো শেষ হলে পর আরো 1000 টাকা নিই। রহস্যের সমাধান না হলে আগামটা ফেরত দেওয়া হয়? আগে না, তা হয় না। ভেরি গুড। আমি তোমাকে 1000 টাকার চেক লিখে পাঠিয়ে দিচ্ছি। দোহাই বাপু, আমি কোনোদিন ফস করে চলে যাব? একে ডায়াবেটিস, তার উপরে একটা স্ট্রোক হয়ে গেছে। যাবার আগে ইন্দ্রের খুনির শাস্তি হয় এটা আমি দেখে যেতে চাই। শুধু একটা প্রশ্ন করার বাকি আছে। বলো। হুকুমচাঁদ বলে কি আপনার বন্ধুস্থানীয় কেউ আছে? হুকুম সিং বলে একজনকে চিনতাম। সে তো সে অনেকদিন আগে। থ্যাংক ইউ। ফেলুদা প্রদ্যুম্ন বাবুর সঙ্গে আগে কথা বলা স্থির করল। কীর্তিনারায়ণ বাবু উঠে চলে যেতেই প্রদ্যুম্ন বাবু এসে ঘরে ঢুকলেন। ভদ্রলোক প্রথম কথাই বললেন, দারোগা সাহেব একবার আপনার সঙ্গে দেখা করতে চান। কে, মিস্টার পোদ্দার? হ্যাঁ, উনি নিচে আছেন। আমরা 3 জন নিচে রওনা দিলাম। লালমোহন বাবু এতক্ষণ চুপচাপ ছিলেন, তবে বুঝতে পারছিলাম যে উনি সব কথা মনোযোগ দিয়ে শুনছিলেন। বিভিন্ন লোকে কিভাবে কথা বলে সেদিকে নাকি লেখকদের দৃষ্টি রাখতে হয়, তা না হলে গল্পে ভালো ডায়লগ লেখা যায় না। তাছাড়া কিছুদিন আগেই লালমোহন বাবু একদিন আমাদের বাড়িতে আড্ডা মারতে মারতে বলেছিলেন, শোনো ভাই তোপসে, তোমার দাদাকে কিন্তু আমরা তদন্তের ব্যাপারে যতটা সাহায্য করতে পারি ততটা করি। এবার থেকে আমরাও চোখ কান খোলা রাখবো। শুধু দর্শকের ভূমিকা নেওয়াটা কোনো কাজের কথা নয়, বিশেষ করে আমি নিজেই যখন গোয়েন্দা কাহিনী লিখি। মণিলাল পোদ্দার ফেলুদাকে দেখে একগাল হেসে বললেন, গন্ধে গন্ধে ঠিক এসে হাজির হয়েছেন দেখছি। ফেলুদা বলল, আমি তো ভাবলাম এসে দেখবো আপনি বুঝি কেস খতম করে ফেলেছেন। ব্যাপারটা তো মোটামুটি বোঝাই যাচ্ছে, বললেন মণিলাল বাবু। যাত্রাপার্টিদের মধ্যে রেষারেষি, ভিকটিম ভারত অপেরার স্তম্ভ বিশেষ। ওর জোরেই প্রায় নাটক চলতো। অন্য দল তাকে ভাঙিয়ে নিতে চেষ্টা করছিল, পারেনি, তাই তাকে খুন করে ভারত অপেরাকে খোঁড়া করে দিয়েছে। অবশ্যই চুরিরও একটা মোটিভ ছিল, কারণ ঘরে কিছু কাগজপত্র ঘাঁটাঘাঁটি করা হয়েছিল। হয়তো ওর লেখা কোনো নতুন নাটক খুঁজছিল। আপনি ভারত অপেরার মালিকের সঙ্গে কথা বলেছেন? শুধু ভারত অপেরা কেন, যেদিন খুনটা হয় সেদিন রাইভাল কোম্পানির বিনাপানি অপেরার ম্যানেজার এসেছিলেন ভিকটিমের সঙ্গে দেখা করতে। ভদ্রলোকের নাম অশ্বিনী ভর। অনেক প্রলোভন দেখান, 20,000 টাকা মাইনে অফার করেন, কিন্তু ইন্দ্রনারায়ণ কোনো কমিট করেননি। ভারত অপেরার প্রতি ন্যাচারালি ওর একটা লয়ালিটি ছিল। অশ্বিনী ভর চলে যান 11:15, খুন হয় 12টা থেকে 12:30টার মধ্যে। বাড়ির পিছনের দরজা খোলা ছিল। চাকর বলে ইন্দ্রনারায়ণ তখন কাজ করছিলেন, আর মাঝে মাঝে বেহালা বাজাচ্ছিলেন, হয়তো গান লিখছিলেন। সেই সময় মার্ডারটা হয়। পিছন থেকে এসে কোনো ভোঁতা ভারী অস্ত্র দিয়ে মাথায় মারে, তৎক্ষণাৎ মৃত্যু। টেবিলে ঝুঁকে কাজ করছিলেন, এমনিতেই মারার সুবিধে। অস্ত্রটা পাওয়া গেছে? না,
যেদিকটা ইন্দ্রনারায়ণ থাকতেন সেদিকটা নিরিবিলি, একতলার ঘর। চাকর বাকর খেয়ে দিয়ে আড্ডা মারতে গিয়েছিল। খাস বেয়ারা সন্তোষের আবার মদের নেশা, সে খাবার পরে মাল খেতে চায়। 12:30 একটায় এসে পিছনের দরজা বন্ধ করে। সদর দরজা অবশ্যই সব সময়ই বন্ধ থাকে, আর বাইরে দারোয়ান আছে। 12টার পর যদি কেউ পিছনে দরজা দিয়ে ঢোকে তাহলে কেউ টের পাবে না, কারণ বাড়ির পিছনে গলি। যদুনস করলেন, আমি যদি একবার ইন্দ্রনারায়ণের শোবার ঘর আর কাজের ঘরটা দেখি তাহলে আপনাদের আপত্তি নেই তো? মোটেই না, ইউ আর মোস্ট ওয়েলকাম। তবে আমি যেমন আপনাকে ইনফরমেশন দিলাম, সেটা আপনার তরফ থেকেও পেলে দুপক্ষেরই সুবিধা। বুঝতেই তো পারছেন। মণিলাল বাবুর সঙ্গে কথা সেরে আমরা প্রদ্যুম্ন বাবুর সঙ্গে গেলাম ইন্দ্রনারায়ণ আচার্যের ঘরে। ঘরটা একতলার উত্তর পশ্চিম কোণে। বাড়ির উত্তর দিকটা হচ্ছে সামনের দিক, মাঝখানে নাট মন্দির, আর তাকে ঘিরে 3 দিকে বারান্দা আর সারি সারি ঘর। বাড়ির পিছনে দরজাটা দক্ষিণ পশ্চিম দিকে, পশ্চিমের বারান্দার শেষ মাথায়। তার মানে কেউ দরজা দিয়ে ঢুকে বারান্দা পেরোলেই ইন্দ্রনারায়ণ বাবুর শোবার ঘর পাবে সামনে। তারপরে উত্তরের বারান্দা ধরে 10 পা গেলে ডাইনে পাবে ইন্দ্রনারায়ণ বাবুর কাজের ঘরের দরজা। অর্থাৎ বাইরে থেকে একজন লোক এসে খুন করাটা খুবই সহজ ব্যাপার। শোবার ঘরে খাট, একটা আলমারি, 2টো তাক আর কিছু ট্রাঙ্ক সুটকেস ছাড়া জিনিস বেশি নেই। আমরা কাজের ঘরে গিয়ে হাজির হলাম। এখানে বড় বড় 2টো তাক বোঝাই কাগজপত্র, খাতা ইত্যাদিতে। বুঝলাম এগুলোতে নাটক আর গানের খসড়া রয়েছে। 17 বছরের যত কাগজ সবই মনে হলো এই 2টো তাকে রয়েছে। বারান্দার দিকে যে দরজাটা রয়েছে সেটা ঠিক ডান পাশে একটা টেবিল আর চেয়ার। বোঝাই গেল এখানেই খুনটা হয়েছিল। টেবিলের ওপর ফাউন্টেন পেন, ডট পেন, পেন্সিল, পেপার ওয়েট, কালি, টেবিল ল্যাম্প ইত্যাদি রয়েছে। আর যেটা রয়েছে সেটা হলো একটা বেহালার কেস। ফেলুদা বলল, একবার মাটির ভেঁপুর চেহারাটা দেখা যাক। বাক্স খুলে বেহালাটা দেখে বুঝলাম ইন্দ্রনারায়ণ বাবু সেটার খুব যত্ন নিতেন। 100 বছরের পুরনো বেহালা এখনো প্রায় নতুনের মতো রয়েছে। ফেলুদা কেসটা বন্ধ করে দিল। এছাড়া ঘরে রয়েছে এক পাশে একটা সোফা, একটা চেয়ার আর শ্বেত পাথরের একটা ছোট টেপায়া টেবিল। দেয়ালে ছবির মধ্যে রয়েছে 2টো বাঁধানো মানচিত্র, ইন্দ্রনারায়ণের পাওয়া একটা বিলিতি ল্যান্ডস্কেপ আর একটা রামকৃষ্ণ পরমহংসের মার্কা মারা ছবি। ঘর দেখা হলে সোফা আর চেয়ারে ভাগাভাগি করে বসলাম আমরা 4 জন। প্রদ্যুম্নবাবু ইতিমধ্যে ঘোলের শরবতের জন্য বলেছিলেন, সেটা এনে চাকর শ্বেত পাথরের টেবিলের ওপর রাখলো। শরবত খেতে খেতে কথা হলো। আপনার ঘরটা কোথায়? ফেলুদা প্রশ্ন করলো প্রদ্যুম্নবাবুকে। তেরচা ভাবে এই ঘরের বিপরীত দিকে, বললেন প্রদ্যুম্নবাবু, অর্থাৎ দক্ষিণ পূর্ব কোণে। একেবারে কোণের ঘরটা হলো লাইব্রেরি, আর আমারটা হলো তার পাশে। আপনি রাত্রে ঘুমন কখন? তা বেশ রাত হয়, এক আধ দিন তো 1টা-1:30টাও হয়ে যায়। আমার কাজটা অর্থাৎ কন্দর্প নারায়ণ সম্বন্ধে তথ্য সংগ্রহের ব্যাপারটা আমি সাধারণত রাতেই করি। প্রথম দিকে আমার কাজ ছিল কীর্তিনারায়ণকে ইন্টারভিউ করা। তিনি 22 বছর বয়স পর্যন্ত তার ঠাকুরদাদাকে দেখেছেন। তার কাছ থেকে সব তথ্য নেওয়া হলে পর আমি চিঠিপত্র, ডায়েরি ইত্যাদি স্টাডি করা শুরু করি। তাহলে সেদিন যখন খুনটা হয় তখন আপনি জেগেছিলেন? তা তো বটেই, তবে নাট মন্দিরটা এত বড় যে আমার কাজের ঘর থেকে এই ঘরটা দেখাও যায় না।
এখানকার কোনো শব্দও শোনা যায় না। বীণাপানি অপেরা থেকে লোক এসেছিল ইন্দ্রনারায়ণ বাবুর কাছে, সে খবর জানা গেল কিভাবে? সেটা বলেছে সন্তোষ বেয়ারা। অশ্বিনী ভর যে স্লিপটা পাঠিয়েছিলেন সেটাও টেবিলের উপর পাওয়া যায়। ভদ্রলোক কখন যান সে খবর বেয়ারাই দেয়। আপনি বেহালা শুনতে পাননি? তা হয়তো এক আধবার শুনেছি, কিন্তু সেটা প্রায় রোজই শুনতাম বলে বিশেষ করে সেই দিন শুনেছিলাম কিনা বলতে পারবো না। কন্দর্প নারায়ণ কি নিয়মিত ডায়েরি লিখতেন? পরের দিকে লেখেননি, কিন্তু 25 বছর থেকে 40 বছর পর্যন্ত লিখেছিলেন। তার মানে বিলেত ভ্রমণের ডায়েরিও আছে? আছে বই কি। আরে সে এক আশ্চর্য জিনিস। কত লর্ড আর ডিউক আর ব্যারনের সঙ্গে যে তিনি খানাপিনা করেছেন তা পড়লে আশ্চর্য হয়ে যেতে হয়। লন্ডন থেকে কন্দর্প নারায়ণ ফ্রান্সে যান। সেখানে প্যারিসে কিছুদিন কাটিয়ে তিনি চলে যান ভূমধ্য সাগরের উপকূলের দক্ষিণ ফ্রান্সের রিভিয়ারেতে। আপনি তো জানেন এই অঞ্চলের কয়েকটি শহরের ক্যাসিনো হলো জুয়ারিদের তীর্থস্থান। কন্দর্প নারায়ণ মন্টি কার্লোর ক্যাসিনোতে রুলেট থেকে 1 লাখ টাকা জেতেন। খুব কম বাঙালি সে যুগে বিলেতে গিয়ে এরকম কীর্তি রেখে এসেছেন। আচার্যদের জমিদারি কোথায় ছিল? পূর্ববঙ্গে, কান্তিপুরে বিরাট জমিদারি। ফেলুদা 4 মিনার ধরালো, দুটো টান দিয়ে তারপর বলল, মৃতদেহ আবিষ্কার করে কে? সেও সন্তোষ বেয়ারা। সে নিজে ফেরে প্রায় 1:45। তারপর ইন্দ্রনারায়ণ বাবুর কাজের ঘরে বাতি জ্বলছে দেখে একবার উঁকি দিতে এসে দেখে এই ব্যাপার। সঙ্গে সঙ্গে আমাকে খবর দেয়। তারপর আমি দোতলায় গিয়ে অন্যদের জানাই। পুলিশে খবর দেবার সিদ্ধান্ত কার? দেবনারায়ণ বাবুর। বড় কর্তা না করেছিলেন, কিন্তু দেবনারায়ণ বাবুর বাপের কথায় কান দেননি। আপনার সঙ্গে ইন্দ্রনারায়ণ বাবুর সম্পর্ক কিরকম ছিল? দিব্যি ভালো। আমি ভদ্রলোককেও কিছু প্রশ্ন করেছিলাম, বিশেষ করে তার বেহালা সম্পর্কে। উনি বললেন যন্ত্রটা খুব ভালো এবং আওয়াজ অতি মিষ্টি। প্রায় 70 বছর ওটা না বাজানো অবস্থায় পড়েছিল, কিন্তু ইন্দ্রনারায়ণ ওটা বার করে বাজাতে আরম্ভ করার সঙ্গে সঙ্গেই ওটার আওয়াজ খুলে যায়। ভদ্রলোক সম্পর্কে আপনার ধারণা কি? একেবারে কাজ পাগলা মানুষ ছিলেন। কাজে ডুবে থাকতেন যতক্ষণ বাড়িতে থাকতেন। লাইব্রেরি থেকে বই নিতে আসতেন মাঝে মাঝে। বিশেষ করে ঐতিহাসিক নাটক লেখার সময় বই দেখার দরকার হতোই। কন্দর্প নারায়ণের ছেলে কীর্তি নারায়ণের বাবা দর্প নারায়ণ ইতিহাসে এমএ ছিলেন, তাই লাইব্রেরিতে ইতিহাসের বই খুব ভালোই আছে। এবার অন্য 2 ভাই সম্বন্ধে একটু জানতে চাই। বেশ তো। সবচেয়ে বড় তো দেবনারায়ণ, তারপর হরিনারায়ণ, তারপর ইন্দ্রনারায়ণ। হ্যাঁ। ইন্দ্রনারায়ণ তো বিয়ে করেননি, আর দেবনারায়ণ শুনলাম বিপত্নিক। আগে হ্যাঁ, বছর 7 আগে ওর স্ত্রীর মৃত্যু হয়। ওর ছেলেপিলে নেই? একটি মেয়ে আছে, তার বিয়ে হয়ে গেছে। স্বামী পুনায় কাজ করে। ছেলে একটি আছে, সে আমেরিকায় ইঞ্জিনিয়ারিং করে। আপনার মতে দেবনারায়ণ লোক কেমন? অত্যন্ত চাপা, গম্ভীর প্রকৃতির মানুষ। উনি কি চাকরি করেন? উনি স্টকওয়েল টি কোম্পানিতে উঁচু পোস্টে আছেন। অফিস থেকে বাড়ি ফেরেন কখন? তার রাত 9:30 আগে তো নয়, কারণ অফিস থেকে ক্লাবে যান। সন্ধ্যাটা সেখানেই কাটান। ভাইয়ের মৃত্যুতে কি উনি খুব শোক পেয়েছিলেন বলে মনে হয়? 3 ভাইয়ের মধ্যে বিশেষ সদ্ভাব ছিল না। বিশেষ করে ইন্দ্রনারায়ণ যাত্রার কাজ করেন বলে আমার ধারণা অন্য 2 ভাই ওকে বেশ হেয় জ্ঞান করতেন।
কীর্তিনারায়ণ তো ছোট ছেলেকে বেশ ভালোই বাসতেন। শুধু ভালোবাসতেন না, 3 ছেলের মধ্যে ছোটকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই, কারণ অনেক কথাতেই এই পক্ষপাতিত্ব প্রকাশ পেত। কীর্তিনারায়ণ কি উইল করেছেন? করেছেন বলেই তো আমার ধারণা। সেই উইলেও তো এই পক্ষপাতিত্ব প্রকাশ পেতে পারে। তা তো পারেই। ফেলুদা একটা টার্মিনাল ধরালো। লালমোহন বাবু তার ছোট্ট লাল খাতাটা বার করে কি যে নোট লিখছেন তা উনি জানেন। হয়তো ভবিষ্যতে একটা গল্পের প্লট ওর মাথায় আসছে। এবার দ্বিতীয় ভাই সম্বন্ধে একটু জানা দরকার। কি জানতে চান বলুন? বললেন প্রদ্যুম্ন বাবু। উনি তো চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। হ্যাঁ, স্কিনার অ্যান্ড হার্ডউইক কোম্পানিতে আছেন। কেমন লোক? ওর তো ফ্যামিলি আছে, কাজেই সেখানেই বড় ভাইয়ের সঙ্গে একটা তফাৎ হয়ে যাচ্ছে। ভদ্রলোক, মোটামুটি ফুর্তিবাজ, বিলিতি গান বাজনার খুব ভক্ত। রেকর্ড আর ক্যাসেট শোনেন? হ্যাঁ, তবে সেটা রবিবারে। অন্যদিন সন্ধ্যায় ইনিও ক্লাবে যান, ফেরেন সেই 9:30-10টায়। কোন ক্লাব? স্যাটারডে ক্লাব।